আজকের ভিডিওর বিষয়বস্তু হল মাছ মাংস খাওয়া উচিত নাকি শাকাহার করা উচিত। খাবার সম্পর্কে অনেকের একটা ভুল ধারণা থাকে, খাবারকে অনেকে দুই ভাগে ভাগ করে, একটা হচ্ছে আমিষ আরেকটা নিরামিষ। কিন্তু এই নিরামিষ কথাটা ভুল। আমরা যে খাবারটাকে ভুল করে নিরামিষ বলে থাকি সেটার আসল নাম হচ্ছে শাকাহার। ইংরেজিতে এটাকে ভেজ বলা হয় এবং মাছ মাংস বা পশু পাখির মাংস খাওয়াকে বলা হয় ননভেজ অর্থাৎ মাছাহার। আমাদের বেঁচে থাকার জন্য পুষ্টি উপাদানের প্রয়োজন এবং সেই পুষ্টির উপাদান যে কোনো খাবার থেকেই আমরা প্রাপ্ত করতে পারি। সেটা শাকাহার শাকসবজি থেকেও পেতে পারি, আবার মাছাহার অর্থাৎ নন ভেজ থেকেও আমরা পেতে পারি। আপনি পশু পাখি খান অথবা উদ্ভিদ শাকসবজি খান, দুটোই হত্যা, এবং আপনাকে বেঁচে থাকতে হলে এই হত্যা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। এটাই হলো প্রকৃতিগত নিয়ম, এই নিয়মের বাইরে আমরা কেউ নই। কিন্তু আমরা মানুষ, তাই আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা এটা বুঝতে পারি যে নিজে বেঁচে থাকার জন্য অন্যকে হত্যা করা বা অন্যের বাঁচার অধিকারকে নষ্ট করা ভীষণ বড় অন্যায়। কিন্তু আমার যেহেতু নিরুপায়, তাই এই নিয়মের বাইরে আমাদের কিছু করার নেই। আপনার সামনে যদি দুইটা অপশন থাকে, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? প্রথম অপশনটি হলো এমন কেউ, তাকে যদি আপনি হত্যা করেন তাহলে সে প্রচুর যন্ত্রণা ও ব্যথায় ছটফট করতে করতে মারা যাবে। এবং দ্বিতীয় অপশন হলো এমন কেউ যার ব্যথা অনুভব করার মতো কোনো স্নায়ু, রিসেপ্টর এমনকি ব্রেন পর্যন্ত নেই, যাতে সে ব্যথা অনুভব করতে পারে। তাহলে আপনি কাকে হত্যা করে বেঁচে থাকতে চান? আপনি আপনার পর্যাপ্ত পুষ্টি উপাদান দুইটাতেই পেয়ে যাবেন। আপনি এই দুইটার মধ্যে কোনটিকে বেছে নিতে চান হত্যা করার জন্য? একজন প্রকৃত মানুষের নিশ্চয়ই দ্বিতীয় অপশনটা বেছে নেওয়া উচিত, কারণ একজন মানুষ নিশ্চয়ই চাইবে না যে নিজে বেঁচে থাকার জন্য অপরকে ব্যথা দিতে, যদি তার বিবেক বুদ্ধি ও মনুষ্যত্ববোধ থেকে থাকে। এখানে প্রথম অপশনটা হলো পশু পাখি ও মাছ মাংস, এবং দ্বিতীয় অপশনটা হলো বিভিন্ন উদ্ভিদ শাকসবজি অর্থাৎ ভেজিটেরিয়ান বা শাকাহার। উদ্ভিদের মধ্যে বেশিরভাগ উদ্ভিদগুলোর কোনো ধরনের স্নায়ুতন্ত্র এবং ব্রেন থাকে না, যার ফলে তারা ব্যথা অনুভবই করতে পারে না। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যেগুলোর ব্যথা অনুভব করার ক্ষমতা আছে, তবে তাদের ব্যথা পাওয়ার ক্ষমতা পশু পাখিদের তুলনায় অনেক কম। এখন প্রশ্ন আসে যে সবারই তো প্রাণ আছে, তাহলে আমরা শুধু উদ্ভিদদের কেন হত্যা করে ক্ষুধা নিবারণ করব, পশু পাখিদের কেন নয়? কারণ একজন মানুষ হিসেবে আমাদের বিবেক বুদ্ধি এটাই বলে যে নিজে বেঁচে থাকার স্বার্থে অপরকে যতটা কম ক্ষতি করা যায় ততটাই ভালো। আমি কেন এমন কাউকে হত্যা করব যে ব্যথাতে ছটফট করবে, আর্তনাদ করতে করতে মারা যাবে, যেখানে আমার কাছে বিকল্প আছে যে আমি এমন কাউকে হত্যা করে বেঁচে থাকতে পারি যার একটা শাখা কাটলেই আরেকটা শাখা গজায়, যার থেকে ফল পেরে নিলেও সে মারা যায় না, অথবা তাকে উপড়ে ফেললেও সে ব্যথা অনুভব করতে পারে না। কারণ আগেই বলেছি যে হত্যা আমাকে করতেই হবে যদি আমি বেঁচে থাকতে চাই, আর একজন মানুষের সবথেকে বড় প্রধান দায়িত্ব হলো তার নিজের জীবনকে বাঁচানো। আবার আমরা যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ি যেখানে আমাদের পশু হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই, তো তখন আমাদের নিজের জীবন বাঁচানোর জন্য পশু হত্যা করাটাই পরম কর্তব্য। কিন্তু সেরকম পরিস্থিতি আমাদের জীবনে আসে না বললেই চলে। কিন্তু উদ্ভিদ শাকসবজি ফলমূল ইত্যাদি, এগুলো কি আমাদের শরীরের সমস্ত পুষ্টিগুণ মেটাতে সক্ষম? হ্যাঁ, নিশ্চয়ই সক্ষম। এমনকি উদ্ভিদ শাকসবজি বা ফলে এমন অনেক পুষ্টি উপাদান আছে যেগুলো পশু পাখির মাংসতে পাওয়া অসম্ভব। আপনি ভেবে দেখুন, যে পশুটাকে আপনি মেরে খাচ্ছেন, সেই পশুটা কি খেয়ে বড় হয়েছে? তার শরীরটা যে মোটা তাজা হয়েছে, সেটা কি খেয়ে হয়েছে? তার শরীরে এত জোর কোথা থেকে এলো? তার শরীরে মাংস বৃদ্ধি হলো কি খেয়ে? সে কি মাংস খেত? না, সে মাংস খেত না, সে উদ্ভিদ খেয়ে বড় হয়েছে। তাহলে মাংস ছাড়া যদি প্রোটিন না পাওয়া যায়, তাহলে সেই পশু প্রোটিন বা আমিষ পেল কোথা থেকে? সে তো মাংস খায়নি। এর মাধ্যমে এটা পরিষ্কার হয় যে আমিষের চাহিদা পূরণের জন্য মাংস খাওয়াটা বাধ্যতামূলক নয়, কারণ যে পশুটা আপনি খাচ্ছেন সেই পশুটাই নিজের আমিষের চাহিদা পূরণ করেছে শুধুমাত্র উদ্ভিদ খেয়ে। তাছাড়া পশু খাওয়ার মাধ্যমে আপনি যে আমিষ পাচ্ছেন তার সাথে রয়েছে ক্ষতিকর চর্বি, অতিরিক্ত কোলেস্টেরল, যা আপনার হার্টের জন্য ভীষণ ক্ষতিকর। সেখানে উদ্ভিদের মাধ্যমে পুষ্টি গ্রহণ করলে সেখানে এই ধরনের চর্বি ও কোলেস্টেরল থাকছে ভীষণ কম, বা নেই বললেও চলে। 100 গ্রাম মাংসে পাচ্ছেন 26 গ্রাম বা তার একটু বেশি প্রোটিন, যেখানে 100 গ্রাম সয়াবিন বড়িতে পাচ্ছেন 52 গ্রাম প্রোটিন। আরও রয়েছে সব ধরনের ডাল, সিমের বীজ, ছোলা ইত্যাদি বীজসমূহ।
যা থেকে প্রচুর প্রোটিন পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, সমস্ত মানুষ যদি শাক সবজি খাওয়া শুরু করে, তাহলে শাক সবজি কি একসময় বিলুপ্ত হয়ে যাবে? আর পশু না খেলে পশুর সংখ্যা বেড়ে গিয়ে তারা মানুষের জানমালের ক্ষতি করবে? প্রথম প্রশ্নের উত্তর, শাক সবজি বা উদ্ভিদ খাওয়া শুরু করলে উদ্ভিদ কি বিলুপ্ত হয়ে যাবে? এই প্রশ্নটা ধর্মবিশ্বাসীরা করে থাকে। এরকম বোকার মতো প্রশ্ন কেবল তাদের দ্বারাই সম্ভব। আমরা জমিতে চাষাবাদ করে ফসল ফলাই এবং সেই ফসল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। এক এক মরশুমে আমরা এক এক রকমের ফসল উৎপাদন করি এবং তা গ্রহণ করি। তাহলে এই শাক সবজি কিভাবে বিলুপ্ত হবে? কারণ আমরা তো এটাকে বারবার তৈরি করছি। একটা পুকুর থেকে জল নিতে নিতে একসময় তার জল শুকিয়ে যায়, কারণ পুকুরের জল ছিল সীমিত। কিন্তু এই প্রকৃতিতে শাক সবজি কখনো সীমিত নয়। এখানে আরও একটা প্রশ্ন মনে উদয় হয়, যে ফসল ফলাতে হলে তো আমাদেরকে পোকামাকড় দমন করতে হয় বিভিন্ন কীটনাশক বা বিষের মাধ্যমে। তাহলে এখানেও তো জীব হত্যা হচ্ছে। তারা তো আর উদ্ভিদ না, পোকামাকড়, কীটপতঙ্গ। এরা তো ভীষণ যন্ত্রণায় ছটফট করে। তাহলে এদের মারছি কেন আমরা? আমি ভিডিওর প্রথম দিকে আগেই বলেছি যে যদি এমন কোনো পরিস্থিতি উপস্থিত হয় যেখানে পশু হত্যা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, তাহলে আমাদের পরম কর্তব্য নিজের জীবন বাঁচাতে পশু হত্যা করা। তাহলে শাকসবজি যেহেতু আমরা বারবার উৎপাদন করি, সেহেতু তা কখনো বিলুপ্ত হওয়া সম্ভব নয়, এটা পরিষ্কার হলো। এবার আসি পরের প্রশ্নে। পরের প্রশ্ন ছিল, পশু যদি আমরা না খাই, তাহলে পশুর সংখ্যা অনেক বেড়ে গিয়ে তা কি আমাদের জীবনযাত্রায় ক্ষতি করবে? উত্তর হলো না। কিন্তু কেন না? তার কারণ হলো, এই প্রকৃতিতে সমস্ত জীব একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, কিন্তু আমরা মানুষরা নিজের স্বার্থে কিছু পশুকে নিজেরাই খামারে উৎপাদন করে তাদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি করেছি। এটা কিন্তু প্রকৃতিগতভাবে হয়নি। যেমন একটা মুরগি প্রকৃতিগতভাবে তার ডিম পাড়ার ক্ষমতা ছিল খুবই সামান্য, কিন্তু আমরা কৃত্রিম উপায়ে একটা মুরগি থেকে প্রায় 250 থেকে 300টা ডিম উৎপাদন করে থাকি। তাহলে পশু পাখি যদি বৃদ্ধিও পায়, তাহলেও সেটা হয়েছে কেবল আমাদের জন্য। এখন পশু হত্যা যদি বন্ধ করা হয়, তাহলে এই বৃহৎ পশু পাখির ব্যবস্থা একটাই, তাহলে এদেরকে বিভিন্ন জঙ্গলে রেখে আসা। অনেক ধর্মবিশ্বাসীরা এখানে প্রশ্ন করে থাকে যে পশুকে জঙ্গলে রেখে আসলে তো তারা বিভিন্ন প্রাণীর হাতে মারা পড়বে, বিভিন্ন অসুখ বিসুখে তাদের সাহায্য করার কেউ থাকবে না, তাহলে এটা কি অমানবিক কাজ নয়? অথচ এই মানবিকতার বুলি ছড়ানো ধর্মবিশ্বাসীরা পশু লালন পালন করে থাকে যাতে তারা তাদেরকে মেরে কেটে খেতে পারে সেই স্বার্থে। খুবই আশ্চর্য। একটা বাঘ যখন একটা হরিণকে খায়, তখন এদের কাছে তা খুবই অমানবিক লাগে, অথচ যখন এরাই সেই পশুকে মেরে খায়, তখন সেটা এদের কাছে আর অমানবিক লাগে না, তখন এদের খুব ভালো লাগে। তাদেরকে জানিয়ে রাখতে চাই বা পুনরায় মনে করিয়ে দিতে চাই যে প্রকৃতি এমনই যে সেখানে একটা পশু আর একটা পশুকে মেরে খেয়েই জীবন ধারণ করে। একটা হিংস্র পশু আরেকটা পশুকে মেরে খেতেই পারে, এটা তার শোভা পায়, কারণ সে একটা পশু, তার মানুষের মতো বোধ বুদ্ধি নেই বা ভালো মন্দ বিচার করার ক্ষমতা নেই। কিন্তু একটা মানুষ যখন তার বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও একটা অবলা জন্তুকে মেরে খায়, তাও আবার খেতে স্বাদ লাগবে সেজন্য, তখন তাকে মানুষ না বলে নরপশু বলাটাই সঠিক হবে। জঙ্গলে রেখে আসলে সে পশু যে অন্য পশুর হাতে মারা পড়বে, এ নিয়ে আফসোস করাটা ধর্মবিশ্বাসীদের একটা অজুহাত। আসলে তাদের আফসোস এখানেই যে ওই পশুগুলোকে তারা নিজেরা খেতে পারল না, একটা বাঘ বা সিংহ এসে খেয়ে গেল, এখানেই তাদের আসল আফসোস। কিন্তু এটা লুকানোর জন্য তারা ওই মানবিকতার মুখোশ পরে। এ কেমন মানবিক ব্যক্তি যে নিজে খাওয়ার বেলায় কষ্ট পায় না, অথচ অন্যকে খেতে দেখলেই কষ্ট হয়? এটা তো নিজে না খেতে পারার আফসোস মাত্র। একটা পশু বা প্রাণীকে জঙ্গলে রেখে আসাই মূলত মানবিকতা। সেই পশুর অধিকার আছে তার মতো করে স্বাধীনভাবে জীবন যাপন করার ও বাঁচার। একটা পাখি বিপদে পড়ে মারা যাবে, এই অজুহাত দিয়ে যে ব্যক্তি তাকে খাঁচায় বন্দি করে রাখে, সে আসলে সেই পাখিকেই ভোগ করতে চায়। জঙ্গলে যখন একটা পশুকে হত্যা করছে, তখন সে হত্যাটা তো আর আমার দ্বারা হচ্ছে না। আমি কেন নিজে হত্যা করে সেই হত্যার দায়ভার নিতে যাব? জঙ্গলে এরকম অসংখ্য পশু পাখি প্রতিনিয়ত একজন আরেকজনকে মেরে খাচ্ছে। সবাইকে কি বাঁচানো সম্ভব মানুষের দ্বারা? তারা তো ঈশ্বরকে বিশ্বাসী। তাদের ঈশ্বরই এমন জঘন্য নিয়ম তৈরি করেছে যে একজন আরেকজনকে মেরে খাবে, তাহলে এতে তারা এত কষ্ট পাচ্ছে কেন?
কষ্ট তো কেবল মাংস না খেতে পারার। অন্যের কষ্টে তো তোমরা কষ্ট পাচ্ছ না, তোমরা কষ্ট পাচ্ছ তোমাদের গালে তার মাংসের স্বাদটা লাগলো না সেজন্য। কিছু জঘন্যমূলক ধর্ম আছে যে ধর্মে আদেশ দেওয়া হয় এসব পশুদেরকে বলি বা জবাই দেওয়ার জন্য। সে বিষয় পড়ে আসছি। এখন প্রশ্ন হলো, পশুর মাংস দ্বারা যেসব ব্যবসা চলছে দুনিয়াতে, এসব ব্যবসা যদি উঠে যায় তাহলে তাদের কর্মসংস্থান তো থাকবে না। আবার পশুর চামড়া দ্বারা বিভিন্ন জুতা, বেল্ট এবং অনেক ব্যাগ তৈরি করা হয়। এগুলোর উপায় কি হবে? এগুলোর বিকল্প কি? পশুর মাংসের মাধ্যমে যে ব্যবসা করত, অনেক দরিদ্র মানুষ পশুপালনের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করত, তারা পশুর বদলে ফসল তৈরির মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করবে। কোনো সমস্যা হবে না, কারণ পশুর মাংস যখন বন্ধ হবে তখন ফসলের চাহিদা বেড়ে যাবে, তার দামও বেড়ে যাবে এবং ভালো দামে বিক্রি করে তারা লাভবান হবে। জুতা, ব্যাগ বা অপারেশন করার জন্য যে সেলাইয়ের সুতা, এগুলো উদ্ভিদ চর্বির মাধ্যমে করা যেতে পারে। কাপড়ের ব্যাগ তৈরি করা যেতে পারে এবং জুতার জন্য ভালো মানের কাপড় ও প্লাস্টিক ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ পশুর মাধ্যমে যে ব্যবসাগুলো চলছিল তার বিকল্প অবশ্যই মানুষের কাছে থাকবে। এমন কখনো সম্ভব না যে পশু ব্যবসা বাদ দিলে মানুষ একদম না খেয়ে মারা যাবে। অনেকে অজুহাত দেয় যে মানুষের সামনের দুটি দাঁত উঁচু থাকার কারণে আমরা নাকি মাংসাশী প্রাণীর মধ্যে পড়ি, কিন্তু সেটা একটা মিথ্যা কথা। শুধুমাত্র সামান্য উঁচু দাঁতের কারণে আমাদের মাংসাশী প্রাণীর সাথে তুলনা করা যায় না, কারণ আপনি একটা মাংসাশী প্রাণীর দাঁতের সাথে মানুষের দাঁতের হুবহু মিল পাবেন না। একটা মাংসাশী প্রাণীর দাঁত হয় একদম উঁচু, বড় বড় লম্বা সূচের মতো, যা দিয়ে সহজেই তারা মাংস ছিঁড়ে খেতে পারে। কিন্তু মানুষের দাঁত এরকম নয়। সেট তুলনায় মানুষের দাঁত খুব ছোট। তাছাড়া মানুষের প্রাণীর জল খাওয়ার পদ্ধতি হলো জিভ দিয়ে চেটে জল খায়। তৃণভোজী প্রাণীর জল খাওয়ার পদ্ধতি হলো চুমুক দিয়ে, যেটা মানুষের সাথে হুবহু মিলে যায়। মাংসাশী প্রাণীর হাত ও পায়ের নখ থাকে খুবই ধারালো, উঁচু, যা দিয়ে তারা অন্য পশুকে আক্রমণ করে। কিন্তু মানুষের হাত, পায়ের নখ তেমন নয়। অনেকে অজুহাত দিয়ে থাকে যে আদিমকালে মানুষ কাঁচা মাংস খেত কিভাবে। তার উত্তর হলো, তারা কাঁচা মাংস নিশ্চয়ই খেতে বাধ্য হয়ে, কিন্তু তাদের বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রমণ করত, যার ফলে তারা আগুন আবিষ্কার করে সেই মাংস আগুনে ঝলসিয়ে খেতে শিখেছিল। যদি কাঁচা মাংস খাওয়াতে তাদের কোনো সমস্যা না হতো, তবে তারা কখনো আগুন দিয়ে মাংস ঝলসে খাওয়া শুরু করত না। এ থেকে এটাই প্রমাণ হয় যে অন্যান্য মাংসাশী প্রাণীর মতো মানুষের শরীর মাংস খাওয়ার জন্য নয়। তাছাড়া মাংস খেলে বিভিন্ন ধরনের হার্টের প্রবলেম, কোলেস্টেরল বেড়ে যাওয়া সহ বিভিন্ন রোগ হয়ে থাকে, যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। এ থেকে এটাই প্রমাণ হয় যে মানুষ আসলে তৃণভোজী প্রাণীর মধ্যে পড়ে এবং সেটাই তার জন্য সবথেকে উপযুক্ত খাবার।